ওয়েলকাম টু দ্য স্মার্ট আই এজ। আজকে আমরা আলাপ করব ওয়ার্ক মেজারমেন্টের সেকেন্ড পোর্শন পার্ট বি নিয়ে, যেখানে বেসিক্যালি আমরা ওয়ার্ক মেজারমেন্টের টুলস এবং টেকনিক নিয়ে আলোচনা করব। সো আজকের টপিকের মধ্যে আমরা আলোচনা করব এসএমভি কিভাবে ক্যালকুলেট করি, অ্যালাউন্স ফ্যাক্টরগুলো কি কি এসএমভির সাথে বা কেনই দেওয়া হয় সেগুলো, তারপরে জিএসডি, পিএমটিএস এগুলো কিভাবে কাজ করে, এবং রিয়াল এক্সাম্পল দেখব এসএমভি ক্যালকুলেশনের। ওকে, ফার্স্ট অফ অল আমরা এসএমভি ক্যালকুলেশন দেখি। এসএমভির ফর্মুলা হলো বেসিক টাইমের সাথে একটা অ্যালাউন্স থাকবে। সো অ্যালাউন্সটা কি জন্য আমরা অ্যাড করি? কাজ করতে গেলে অনেকগুলো লস টাইম আছে, সেই লস টাইমগুলো কাভার করার জন্য অ্যালাউন্স নেয়। লস টাইম যেমন সুতা ছিঁড়ে যেতে পারে, নিডল চেঞ্জ করা লাগতে পারে, ববিন চেঞ্জ করা লাগতে পারে, তারপরে পার্সোনাল নিডের রেসপেক্টে ওয়ার্কারকে মেশিন থেকে উঠে ওয়াশরুমে যাওয়া লাগতে পারে, ইত্যাদি কারণে বা ইত্যাদি ইস্যুতে আমরা অ্যালাউন্স যোগ করি। সো ফর্মুলা হলো বেসিক টাইমের সাথে আমরা অ্যালাউন্স পার্সেন্টেজ গুণ দিব এবং সেটার সাথে আবার বেসিক টাইম যোগ করব। এটাকে অন্যভাবেও লেখা যেতে পারে, বেসিক টাইম ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস অ্যালাউন্স পার্সেন্টেজ, দুইভাবেই লেখা যায়। ওকে, মেথড দেখি। প্রিফার্ড মেথড হলো পিএমটিএস বেসড আমরা এসএমভি ক্যালকুলেট করব। পিএমটিএস হলো প্রি ডিটারমাইন মোশন টাইম সিস্টেম। সো পিএমটিএস এ আমরা যেটা করি, কিছু প্রিডিফাইন কোড থাকে, সেই কোডগুলো দিয়ে আমরা ওয়ার্ক মেথডকে ডিফাইন করি। আমাদের যে কাজের সময় টু হ্যান্ড মুভমেন্ট হয়, প্রত্যেকটা মুভমেন্ট বা প্রত্যেকটা মোশনের এগেনস্টে স্পেসিফাইড কোড আছে, সেই কোড ইউজ করি। সেই কোডের ভিতর আপনার ডিস্টেন্স বসানোর সুযোগ আছে, আপনার টাস্কের ডিফিকাল্টি বসানোর সুযোগ আছে, ইত্যাদি বসিয়ে দিলে আমরা এখান থেকে অটোমেটিক টাইম ভ্যালু পেয়ে যাই। সো আমরা যখন পিএমটিএস ইউজ করব তখন কোনো স্টপ ওয়াচের দরকার পড়ে না। অবভিয়াসলি অ্যাকিউরেট এসএমভি পাওয়ার জন্য পিএমটিএস বেসড এসএমভি ডিটারমিনেশনের বিকল্প নাই। আর পিএমটিএস বেসড এসএমভি অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই এটার জন্য স্পেসিফিক ট্রেনিং লাগে এবং এই রিলেটেড লাইসেন্সেরও ব্যাপার আছে। তো আমাদের বর্তমানে ওয়ার্ল্ডের রিনাউন্ড পিএমটিএস বেস সিস্টেম হলো জিএসডি। সো সার্টেনলি জিএসডি 20 ডেজ ব্যাপী ট্রেনিং এর ব্যাপার আছে, সেখান থেকে কোয়ালিফাই করলে লাইসেন্সের ব্যাপারে চলে আসে। আর পিএমটিএস এর একেবারে আদি ভার্সন যদি বলি, সেগুলা MTM1, MTM2। এই MTM1, 2 এগুলা নিয়ে আমরা অনেক বিস্তারিত যাচ্ছি না। MTM-তে মেথড টাইম মেজারমেন্টকে বোঝানো হয়েছে। একেবারে ভেরি বিগিনিং MTM1 চালু হয়। সেই MTM1 কে সিম্পলিফাই করার জন্য কয়েক বছর পরে MTM2 আসে, এবং আমাদের জিএসডি যেটা দেখে জেনারেল সুইং ডাটা, এটা স্টিচিং ইন্ডাস্ট্রির জন্য স্পেসিফিক পিএমটিএস ভার্সন। ইন জেনারেল পিএমটিএস এনি কাইন্ড অফ ইন্ডাস্ট্রির জন্য প্রযোজ্য, বা জিএসডিটা স্টিচিং ইন্ডাস্ট্রির জন্য স্পেশালি প্রযোজ্য হয়। সো এই পিএমটিএস এর কোড থেকে আমরা বেসিক টাইম পাচ্ছি। বেসিক টাইমের সাথে কিছু লজিক্যাল গ্রাউন্ডে অ্যালাউন্স যোগ করে আমরা টোটাল এসএমভিটা পাচ্ছি। ট্রেডিশনালি এখনো মোস্ট অফ দ্য ফ্যাক্টরি স্টপ ওয়াচ ধরে টাইম স্টাডি করে এখান থেকেই এসএমভি বের করে থাকে। সো এখানকার মেথড কি, মোটামুটি স্কিলড অপারেটরের বেশ কিছু সাইকেল টাইম তারা নেয়। এখানে অপারেটরের পারফরমেন্স রেটিং অ্যাপ্লাই করে। এই পারফরমেন্স রেটিংটা কিছুটা ব্যক্তি নির্ভর, মানে যে অবজার্ভ করতেছে তার অবজারভেশন থেকে রেটিংটা ডিফাইন করে থাকে। রেটিং বলতে আমরা বুঝাচ্ছি একটা অপারেটরের স্কিল কতটুকু, মানে রিয়াল স্ট্যান্ডার্ডের রেসপেক্টে তার পেসটা কতখানি, সেটা দিয়েই রেটিং মেজার করা হয়। সো যিনি
অপারেটরের সাইকেল টাইম নিচ্ছেন, তিনি অপারেটরের গতিবিধি দেখে একটা রেটিং আন্দাজ করে নেন। আর ট্রেডিশনাল মেথডটা যেই ফ্যাক্টরিগুলোতে পিএমটিএস রিলেটেড কোনো মেথড নাই, সেখানেই মূলত ট্রেডিশনাল মেথডটা ইউজ হয়। সো আমরা যখন ট্রেডিশনাল মেথডে অ্যাসেম্বলি বের করব, তখন ফর্মুলাটা একটু আলাদা। এটাকে অবজার্ভ টাইম, আমরা যে সেভারাল সাইকেল নিলাম সেগুলোর এভারেজ টাইম ইনটু ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস অ্যালাউন্স পার্সেন্টেজ, এবং এটাকে আমার রেটিং পার্সেন্টেজ দিয়ে গুণ দিতে হবে। এখানে একটা সতর্কবাণী আছে, আমরা যখনই ট্রেডিশনাল মেথড অ্যাপ্লাই করতে যাচ্ছি, প্রিসিশন নিয়ে একটা বিগ কোশ্চেন চলে আসে। বিকজ একই অপারেটরের পার্সন টু পার্সন ভেদে রেটিং এর আন্দাজটা ডিফারেন্ট হতে পারে। যার কিনা 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দিস সেক্টর, সে যে অপারেটরকে 90% রেটিং দিবে, সেম অপারেটরকে একটা 15 বছর অভিজ্ঞ আই গিয়ে হয়তো দেখা যাবে 85% রেটিং দিয়ে দিচ্ছে। এই যে ম্যান টু ম্যান রেটিংটা ভ্যারি করতেছে, এই কারণেই আসলে ট্রেডিশনালি স্টপ ওয়াচ দিয়ে এসএমবি বের করাটাকে আমরা স্ট্যান্ডার্ড বলতে পারি না। সো এখানে বিল্ট ইন এরর থেকে যায়। এই এরর থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের পিএমটিএস বেসড এসএমবি ক্যালকুলেশনে যাওয়া উচিত। সো যাদের জিএসডি নাই তারাও হয়তো বা পিএমটিএস এর কিছু এক্সেল ভার্সন আছে, ইভেন কিছু চাইনিজ পিএমটিএস আছে, কিছু শ্রীলঙ্কান বেসড আছে। এগুলা সফটওয়্যার বা কিছু এক্সেল ভার্সন জিনিস মোর অর লেস জিএসডির কাছাকাছি আউটপুট দিয়ে থাকে। সো জিএসডি বা পিএমটিএস কিভাবে কাজ করে আমরা অলরেডি দেখে আসছি। জিএসডির এলাবোরেশন হলো জেনারেল সুইং ডাটা, আর জিএসডি পিএমটিএস এরই একটা ভার্সন যেটা স্টিচিং এর সাথে রিলেটেড। আচ্ছা, পিএমটিএস এর অনেকগুলো ভার্সন আছে, MTM1 আছে, MTM2 আছে। পিএমটিএস বেসিক্যালি আমার ওয়ার্ক মেথডকে মাইক্রো মোশনে কনভার্ট করে। প্রত্যেকটা মাইক্রো মোশনের এগেনস্টে, আসলে মাইক্রো মোশন সরাসরি বলা ভুল হচ্ছে। আমি যদি MTM1টার দিকে তাকাই, এটা ডাইরেক্টলি মাইক্রো মোশন দিয়ে কাজ করে। মাইক্রো মোশন কি জিনিস? ফর এক্সাম্পল, আমি যে বোতলটা এখানে আছে এটা ধরতে যাচ্ছি, সেই যে হাত বাড়াচ্ছি, দিস ইজ রিচ, একটা মাইক্রো মোশন। তারপর এটাকে ধরবো, গ্রাস্প, দিস ইজ অ্যানাদার মাইক্রো মোশন। আমি এটাকে নিয়ে আসতেছি, মুভ, দিস ইজ অ্যানাদার মাইক্রো মোশন। নির্দিষ্ট কোথাও রাখবো, পজিশন, এরপরে ছেড়ে দিচ্ছি, রিলিজ। দিস আর কল মাইক্রো মোশন। MTM2তে এসে সেভারাল মাইক্রো মোশনকে কম্বাইন করা হলো। যেমন আমি আবার সেম এক্সাম্পলে যাই, হাত বাড়াচ্ছি বোতলের উদ্দেশ্যে এবং গ্রাস্প করতেছি, এই দুইটার কম্বিনেশনে আসে গেট। মুভ অ্যান্ড পজিশন, এই দুই অ্যান্ড রিলিজ, তিনটা মোশনের কম্বিনেশনে আসছে পুট। এইভাবে অনেকগুলা গেট পুটের কম্বিনেশন নিয়ে MTM2 আসে। যাই হোক, এটা নিয়ে আমরা সেপারেটলি আলাপ করব, সেপারেট ডিসকাশন আছে। আমরা আজকে আপাতত এই ওয়ার্ক মেজারমেন্টের ভিতরে থাকি। বেনিফিট যদি দেখি, আমরা যখন জিএসডি বা পিএমটিএস বেস কোনো সিস্টেম ইউজ করব, তখন আমার ফ্লোরে গিয়ে লাইভ অবজার্ভ করার দরকার নেই, একটা অপারেটরের সাইকেল টাইম নেওয়ার দরকার নেই। আপনি যদি ওয়ার্ক মেথডটা পারফেক্টলি বোঝেন, কি কি সিকোয়েন্সে হবে, ওয়ার্ক মেথড আপনি আপনার সিস্টেমে বা সফটওয়্যারে দিয়ে দিবেন, আপনি অ্যাকিউরেট অ্যাসেম্বলি পেয়ে যাবেন। স্টপ ওয়াচের থেকে কনসিস্টেন্সি অবশ্যই বেশি, আগেও আলাপ করলাম। কারণটা হলো, আমি যখন ট্রেডিশনাল মেথডে স্টপ ওয়াচ দিয়ে অ্যাসেম্বলি বের করছি, এখানে রেটিং দেওয়ার ব্যাপার থাকছে, কিন্তু আপনি পিএমটিএস বা জিএসডি দিয়ে করলে, অ্যাসেম্বলি বের করলে রেটিং দেওয়ার বিষয়টা থাকছে না। আপনি যখন জিএসডি বা পিএমটিএস বেসড অ্যাসেম্বলি বের করবেন, এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল। সমস্ত বায়ার বলি বা থার্ড পার্টি অডিটর বলি, এই অ্যাসেম্বলিটা বিনা কোশ্চেনে অ্যাকসেপ্ট করে নেবে। সো যেটা কিনা আপনার গ্লোবাল স্ট্যান্ডার্ডাইজেশনে পৌঁছাইতেও হেল্প করছে। এখানে একটা সতর্কবাণী দিয়ে রাখি, জিএসডিতেও ভুল হওয়ার পসিবিলিটি থাকে। যে লোকটা জিএসডি হ্যান্ডেল করছে, সে সার্টিফাইড কিনা, লাইসেন্সধারী কিনা, প্র্যাকটিসের ভিতর আছে কিনা, এটাও এনশিওর করা জরুরি।
ওকে, আমরা একটা এক্সাম্পলের রেসপেক্টে জিএসডি বা পিএমটিএস কিভাবে কাজ করে বোঝার চেষ্টা করি। এখানে একটা ভিডিও অ্যাড করা হয়েছে শার্টের কলারের ব্যান্ড রোলিং। আমি ভিডিওটা প্লে করছি। আমরা যদি একটু খেয়াল করি, ব্যান্ডটা নিয়ে প্রথম মাথায় একটু ভাঁজ করে নেয়, দেন মেশিন ফুটের নিচে দিয়ে একটু সেলাই ধরে নেয়, এরপরে ওয়ার্কারের হাত রিপোজিশন করে পুরা ব্যান্ড একবারে সেলাই করে। এবং খেয়াল করেন এখানে সুতা কাটতেছে না, সে সবগুলো পিস একসাথে হওয়ার পরে 1 বাই 1 সুতা কাটবে আর বান্ডিলে অ্যারেঞ্জ করবে। সো এই ছোট্ট একটা অংশ মেবি 5-6 সেকেন্ড লেগেছে। এই 5-6 সেকেন্ডকে কতগুলো কোডের ভিতর দিয়ে আনা হয়েছে দেখেন, 1 2 3 4 5 6 7, টোটাল 7টা কোড দিয়ে এই ছোট্ট একটা অংশকে আমরা জিএসডি বা পিএমটিএস এর মাধ্যমে এসএমবি বের করার চেষ্টা করেছি। ফার্স্ট কোড হলো AS1H। জিএসডি এর এটা সরাসরি এলাবোরেশন হলো অ্যাসাইড পার্ট ওয়ান হ্যান্ড, মানে এক হাতে ওই যে ব্যান্ডটা নিয়ে আসতেছে। পরের কাজ হলো FFLD, ফর্ম ফোল্ড, প্রথম মাথা ভাঁজ করে নিচ্ছে। আমি বাংলা ডেমনস্ট্রেশন বোঝার সুবিধার্থে পাশে দিয়ে দিয়েছি। পরের মোশন হলো ফুট, মেশিন ফুটের নিচে দেওয়া, দেন শুরুতে সেলাই ধরিয়ে নিচ্ছে। সেলাই ধরিয়ে নেওয়ার পরে পুরো পার্টসের কন্ট্রোলটা আবার নিচ্ছে একটু পিছনে গিয়ে, এটাকে বলা হচ্ছে জিপিএজি, পুনরায় ভালোভাবে ব্যান্ড ধরা। এবং ফাইনালি মেজারমেন্ট দিতে হবে কত সেন্টিমিটার ওয়ান শটে এক টানে সেলাই করছে, সেই মেজারমেন্টটা দিতে হবে। 45 সেন্টিমিটার সেলাই হচ্ছে এবং সেলাই শেষে সুতা কেটে বান্ডেলে সাজিয়ে রাখছে, যেটা ভিডিওতে কভার হয়নি। প্রতি পিসে সুতা কাটলে একরকম কোড, আপনি একবারে 20 পিস শেষ করে পুরাটা 1 বাই 1 কন্টিনিউয়াস সুতা কাটবেন, সেটার আরেক রকম কোড। বা আপনার অটো ট্রিমার হলে অটো ট্রিমার দিয়ে সুতা কাটবেন, অটো ট্রিমিং মেশিন হলে অটো ট্রিমার দিয়ে সুতা কাটবেন, সেটার কোড আরেক রকম। এবং পাশে খেয়াল করেন টাইমটা দেওয়া হয়েছে TMU দিয়ে, এফ দিয়ে একটা শব্দ দেওয়া হয়েছে ফ্রিকোয়েন্সি, মানে প্রত্যেকটা মোশন একবার আসছে। এখানে কোনো মোশন একাধিকবার আসলে বারবার না লিখে ফ্রিকোয়েন্সির জায়গায় 2 বার আসলে 2 দিয়ে দিলেই হয়ে যায়। এক্সাম্পল, আমি যখন কাপ সেলাই করব, 2 হাতে 2টা কাপ, বা 2 পকেট সেলাই করতেছি, এক পকেটের মোশন দিয়ে সব 2 দিয়ে দিলেই 2 পকেট কভার হয়ে যাচ্ছে। আর TMU হলো টাইম মেজারমেন্ট ইউনিট। আমাদের টাইমের অ্যাকিউরেসি বাড়ানোর জন্য, ফ্র্যাকশন অফ সেকেন্ডে যাতে মিসিং না হয়, এই জন্য MTM অ্যাসোসিয়েশন যারা আছে ওরা সিদ্ধান্ত নিয়েছে আমরা সময়টাকে TMU দিয়ে দেখব, টাইম মেজারমেন্ট ইউনিট। এখন TMU কি জিনিস? 1 মিনিট সমান 2000 TMU। এই হিসাবে চিন্তা করলে, একটু হিসাব করলে দেখা যাবে 1 সেকেন্ডে 33 TMU এর মতো আসে। সো প্রত্যেকটা মোশন কোডের এগেইনস্টে আমাদের জিএসডি তে TMU সেট করা আছে। সো আমরা যখন মোশন কোডগুলা দিচ্ছি, এই জায়গায় খুবই সিম্পলিফাইড ভার্সন আছে, এই মোশন কোডের পরে আবার ডিসটেন্স বসানোর অপশন আছে। সো দিস ইজ হাউ আমরা এসএমভিটা বের করি। নিচে সামারি দেওয়া, এমসি তে মেশিন টাইমগুলো দেওয়া, ম্যানুয়াল টাইম আলাদাভাবে দেওয়া। সো আমার এই পার্টিকুলার এক্সাম্পলে টোটাল 154 মিনিট সেলাইয়ের সময় আসছে। খেয়াল করেন এই যে 154 মিনিট এখানে আসছে। 154 TMU, নট মিনিট। এটাকে মিনিটে কনভার্ট করলে 0.077 মিনিট আসে। আবার ম্যানুয়াল টাইমিং 180 মিনিট আসছে, মিনিটে 180 TMU আসছে, মিনিটে কনভার্ট করলে 0.09 মিনিট। অ্যালাউন্সে খেয়াল করেন মেশিন টাইমের সাথে 15% অ্যালাউন্স যোগ করা হয়েছে, ম্যানুয়াল টাইমিং এর সাথে 12% অ্যালাউন্স যোগ করা হয়েছে, এবং টোটাল টাইমের মধ্যে আবার 2% কন্টিনজেন্সি অ্যালাউন্স যোগ করা হয়েছে। দিস ইজ হাউ আমার টোটাল স্ট্যান্ডার্ড টাইম আসছে বা এসএমবি আসছে 0.193 মিনিট। এখানে একটা বিষয় অ্যাড করার আছে, আপনি যে মেশিন টাইম আসতেছে 154 মিনিট, এখানে আরো কিছু সেট করার ব্যাপার আছে সফটওয়্যারের ভিতরে। মেশিনের আরপিএমটা অবশ্যই সেট করে দিতে হবে,
তারপরে মেশিনের এসপিআই, স্টিচ পার ইঞ্চ, প্রতি ইঞ্চিতে কতগুলো সেলাই আছে এগুলো সেট করে দেওয়ার বিষয় আছে। দেন একটু খেয়াল করেন, এই কোডটা হলো S45 দ্বারা ডিস্টেন্স বোঝাচ্ছে, এস তে সুইং, এল এ দুইটা অপশন আছে, এল এখানে ডিফিকাল্টি বোঝাচ্ছে সেলাইয়ের, এটা এল লো, মিডিয়াম, হাই 3 ধরনের অপশন আছে। তারপরে এ দ্বারা স্টপিং অ্যাকিউরেসি বোঝাচ্ছে, এখানে এবিসি 3টা অপশন আছে। এ মানে হলো আমার যে স্পেসিফিক এলাকা সেখান থেকে কিছু বেশি হয়ে গেলেও সমস্যা নাই। বির ইন্ডিকেশন হলো উইদিন 1 সেন্টিমিটার থামতে হবে, সরি নট 1 সেন্টিমিটার, উইদিন হাফ সেন্টিমিটার স্টপ করতে হবে। আর সি দেওয়া হয় যখন কিনা এক্স্যাক্টলি টু দা পয়েন্টে থামতে হবে। এক্সাম্পল, আপনি যখন পকেট স্টিচ করতেছেন, পকেটের যখন কর্নার আসবে ঠিক ওই জায়গায় কর্নারেই থামতে হবে, সেক্ষেত্রে আপনাকে এ না দিয়ে সি ইউজ করতে হবে। সো সেলাইয়ের ভিতরে যত ধরনের ভ্যারিয়েবল আছে সবগুলোই সফটওয়্যারে কাউন্ট হয়। সো আমরা যদি শর্টকাটে ওয়ার্ক মেজারমেন্ট আইয়ের ফ্লো দেখার চেষ্টা করি, আই কি করবে, ফার্স্ট স্টেপ হলো মেথড স্টাডি করবে। সে তার ওয়ার্ক মেথড অবজার্ভ করবে, সেটার ভিতর কোনো ওয়েস্টফুল মোশন আছে কি না আছে এগুলা আইডেন্টিফাই করে ওয়ার্ক মেথডটাকে ইমপ্রুভ করবে। এখানে অবশ্যই একটা বিষয় জানা দরকার, যে মেথড স্টাডি করতেছে আমাদের মোশন ইকোনমি প্রিন্সিপাল নামে আরেকটা এরিয়া আছে, যেখানে কিভাবে হিউম্যান বডির মুভমেন্টে ইকোনমি আনা যায় এটা নিয়ে কিছু নীতিমালা সেট করা আছে। সেই মোশন ইকোনমি অবশ্যই জানতে হবে যে মেথড ইমপ্রুভমেন্ট করতে গেছে। সো ওয়ার্ক মেথড অবজার্ভ করে সেখানে মোশন ইকোনমি প্রিন্সিপাল অ্যাপ্লাই করে ওয়ার্ক মেথডটাকে ইমপ্রুভ করতে হবে ফার্স্ট, দেন ওয়ার্ক মেজারমেন্টে যেতে হবে। আইরা অনেক সময় ভুল করে, কোনো একটা জায়গায় আমার এক্সপেক্টেড আউটপুট আসছে না, সরাসরি গিয়ে সে প্রথমে স্টপওয়াচ ধরে ক্যাপাসিটি মাপা শুরু করে। দিস ইজ ওয়ান গ্রেট মিস্টেক। তো সবারই উচিত প্রথম মেথডটা ঠিক করা, দেন হলো টাইম নেওয়া। আমি যখন সফটওয়্যার বেস চিন্তা করব তখনও একই কাজ, ফার্স্ট স্ট্যান্ডার্ড মেথড কি হবে, ওয়েস্ট ফ্রি মেথড কি হবে সেটা সেট করে নেওয়া, দেন ওই মেথডের কোডগুলো সফটওয়্যারে বসিয়ে আমরা আমাদের এসএমভি বের করা। সো আমরা অ্যাকিউরেসির বিবেচনায় আনলে অবশ্যই আমরা পিএমটিএস কে সিলেক্ট করব, আর যেখানে আমাদের পিএমটিএস নাই বা জিএসডি এই ধরনের সফটওয়্যার নাই সেখানে তো আসলে স্টপওয়াচ ধরে করার বিকল্প নাই। বাট ওই যে একটা কোশ্চেন থেকে যায়, আমরা আমাদের এসএমবির ভিতরে ইনবিল্ট ইনঅ্যাকিউরেসি থেকে যাচ্ছে, যেটা কিনা অনেক ক্ষেত্রে আমি যদি অর্ডার নেগোসিয়েশনের ব্যাপারে আসি, আপনার ভুল করে আপনি এসএমবি বেশি ধরছেন মানে নেগোসিয়েশনে পিছিয়ে যেতে পারেন, অর্ডার না পাওয়ার পসিবিলিটি আছে। আবার ভুলবশত আপনার এসএমবি কম চলে আসছে, অর্ডার পেয়ে গেলেন, প্র্যাকটিক্যালি গিয়ে দেখা যাবে আমি হয়তো লস করতেছি বা এক্সপেক্টেড প্রোডাক্টিভিটি পাচ্ছি না। সো দুই ধরনের সম্ভাবনাই থাকে যদি আমি ট্র্যাডিশনালি স্টপওয়াচ ধরে এসএমবি বের করি। ওকে, আমরা এখন ক্যাপাসিটি স্টাডি দেখব, স্টপওয়াচ দিয়ে কিভাবে ক্যাপাসিটি স্টাডি বের করা হয়। লেফট সাইডে স্টপওয়াচের ছবি দেওয়া আছে, রাইট সাইডের যে স্ক্রিনটা মানে মিডিলে যে ছবিটা দেখছেন সেটা হলো আমাদের অ্যান্ড্রয়েড ফোনের স্টপওয়াচ। আমরা একটু দেখে আসি, যখন কিনা রিয়েল স্টপওয়াচ ব্যবহার করতেছেন, ফিজিক্যাল স্টপওয়াচ, 3টা বাটন আছে, ল্যাপ, স্প্লিট, রিসেট, 3 ধরনের অপশনই এই বাটনে কাজ করে। মাঝখানেরটা মেমোরি রিকলের জন্য কাজ করে, কোনো স্টপওয়াচে 100 মেমোরি থাকে, কোথাও 10টা থাকে, কোথাও আরো বেশিও থাকে। এই পার্টিকুলার স্টপওয়াচে খেয়াল করেন 100 মেমোরির অপশন আছে, মানে আপনি স্টাডি করে গেছেন, পরে রিডিংগুলো হয়তো খাতায় উঠাবেন, মেমোরি রিকল করে করে তোলা সম্ভব। দেন একেবারে ডান পাশের বাটন স্টার্ট আর স্টপ বাটন, আপনি যখন শুরু করতে যাচ্ছেন স্টার্ট বাটনে চাপবেন, রিডিং স্টাডি রানিং হয়ে যাবে, দেন এক পিস বা একটা সাইকেল শেষ, আপনাকে স্প্লিট বাটনে চাপতে হবে। এটা চাপলে আপনার এই যে 2 ধরনের রিডিং আছে, একটা ল্যাপ টাইমিং, একটা স্প্লিট টাইমিং, এটা কি আমরা পরে বুঝি। দেন
কি বলে আপনার একটা পার্টিকুলার অপারেশন স্টাডি করা শেষ, আরেকটা অপারেশনে যাবেন, এটা স্টপ করে নিয়ে রিসেট বাটনে ক্লিক করলে আবার 00 থেকে শুরু হবে। আমাদের কাছে মোস্ট পপুলার যেহেতু অ্যান্ড্রয়েড ফোনের স্টপওয়াচ, আমরা এটা ধরেই বোঝার চেষ্টা করি। খেয়াল করেন ল্যাপ 1, ল্যাপ 2, ল্যাপ 3 এগুলো আসছে। ল্যাপ 1 মানে প্রথম যে পৃষ্ঠা শেষ হয়েছে প্রথম প্রেসের সময়কার টাইম, ল্যাপ 2 মানে দ্বিতীয় প্রেসের সময়ের টাইম। সময়গুলো একটু খেয়াল করেন, এই যে ডান পাশে আমরা দেখতেছি এটাকে বলা হচ্ছে স্প্লিট টাইমিং, বাড়তেছে 2.67, 4.1, অর্থাৎ 2.67 সেকেন্ডে ফার্স্ট পিসটা শেষ হয়েছে, 2 পিস শেষ হয়েছে 4.1 সেকেন্ডে, 4.54 সেকেন্ডে তৃতীয় প্রেস পড়েছে। আর ল্যাপ টাইম হলো এই 2 প্রেসের বিয়োগফল, প্রথমটা ফার্স্ট প্রেসে রানিং টাইম আর ল্যাপ টাইম সেম, স্প্লিট টাইম আর ল্যাপ টাইম সেম, দ্বিতীয় প্রেসে 1.43 আসছে। দ্যাট মিনস এই 2.67 এর পর থেকে 4.1 সেকেন্ডের মাঝে যে গ্যাপ সেটা হলো 1.43 সেকেন্ড। সেই ল্যাপ টাইমের এভারেজ নিয়ে আমরা ক্যাপাসিটি বের করি। ওকে, মেথডগুলো দেখি। সাইকেল টাইম আমরা সাধারণত 10টা বা 15, মিনিমাম 10টা নেওয়া হয়, ক্ষেত্র বিশেষে 15টা বা 20টাও নেওয়া হয়। ফার্স্ট স্টেপ হলো স্কিপ দ্য টাইম ভ্যালুজ দোজ আর টু ফার ফ্রম দ্য মিন ভ্যালু। এই যে এখানে 10টা এক্সাম্পল দেওয়া আছে। মিন ভ্যালু বা এভারেজ ভ্যালুর থেকে যে রিডিংগুলো অনেক দূরে, বেশির দিকেও দূরে কমের দিকেও দূরে, মানে অনেক বেশি বা অনেক কম, এগুলোকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে if there is too much fluctuation among the reading then it is an indication that operator is not stable. That means সিচুয়েশনটা যদি এমন হয় আপনি এভারেজ ভ্যালু পাচ্ছেন না, প্রচুর ফ্লাকচুয়েট করছে, আপ অ্যান্ড ডাউন হয়েছে, তার মানে বুঝে নিতে হবে অপারেটর স্টেবল নাই, তাকে স্টেবল হওয়ার সুযোগ দিতে হবে, সেই স্টেবল হওয়ার পরে নতুন করে স্টাডি করতে হবে। আর টু হাই বা টু লো ভ্যালুগুলো বাদ দেওয়ার পরে 10টার রিডিংয়ে আপনার যদি মিনিমাম 6টা টেকে তাহলে এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন। 6টার নিচে যদি নেমে আসে সেক্ষেত্রেও ধরে নিতে হবে আপনার অপারেটর আনস্টেবল আছে, তাকে স্টেবল হওয়ার সুযোগ দিতে হবে, নতুন করে স্টাডি করতে হবে। অথবা তার মেশিন সেটআপে কোনো ঝামেলা আছে, এর কারণে খুব বেশি ফ্লাকচুয়েশন হচ্ছে এই সাইকেল টাইমগুলোর মধ্যে, তো আপনাকে মেশিনের কন্ডিশন ঠিকঠাক করে নিয়ে দেন স্টাডি করতে হবে। সো আমি যখন 10টা সাইকেল নিচ্ছি মিনিমাম 6টা টিকতে হবে, এক্সট্রিম হাই এক্সট্রিম লো গুলো বাদ দেওয়ার পরে। আবার যখন কিনা আমি 20টা রিডিং নিচ্ছি তখন মিনিমাম 14টা টিকতে হবে, মানে 10টা রিডিং এ 4টা চলে গেলেও টেনশনের কোনো কারণ নেই, 20টা রিডিং নিলে 6টা চলে গেলে টেনশনের কোনো কারণ নেই। ওকে, আমরা এই পার্টিকুলার এক্সাম্পল আর স্পেসিফিক দেখার চেষ্টা করি। খেয়াল করেন আমরা যদি মিন ভ্যালু বোঝার চেষ্টা করি, এভারেজ ভ্যালু বোঝার চেষ্টা করি, অ্যারাউন্ড 11.5 হলো এভারেজ ভ্যালু, এবং এখানে 2টা রিডিং 14.2 এভারেজ ভ্যালু থেকে অনেক দূরে, 14.2 এভারেজ ভ্যালু থেকে অনেক দূরে, উপরের দিকে নিচের দিকে 9.9 অনেক দূরে। সেই পার্টিকুলার এক্সাম্পলে আমরা এই 2টা রিডিং বাদ দিব। সো বাদ দেওয়ার পরে বাকি 8টার এভারেজ করবো অবজার্ভ টাইম। সো বাকি 8টার এভারেজ করে 11.64 আসলো, মিনিটে কনভার্ট করলে 0.194 মিনিট। এটা ওই পার্টিকুলার অপারেটরের অবজার্ভ টাইম পার পিস। এখান থেকে তার আওয়ারলি ক্যাপাসিটি বের করা যাবে। কিভাবে করব? এই অবজার্ভ টাইমের সাথে অ্যালাউন্স যোগ করে নিতে হবে, যেটা কিনা নিচের ফর্মুলা দিয়ে করা, অবজার্ভ টাইম গুণ 1 প্লাস অ্যালাউন্স পার্সেন্টেজ। আমরা ধরে নিলাম এই পার্টিকুলার এক্সাম্পলে 15% অ্যালাউন্স আসে, সাধারণত এরকম হয় 15 থেকে 15, 16, 17% এর ভিতরে অ্যালাউন্স ভ্যারি করে। আবার যদি সেটা হেল্পিং জব হয় সেক্ষেত্রে হয়তো 12 থেকে 14% অ্যালাউন্স হয়। সেই পার্টিকুলার এক্সাম্পলে আমরা অ্যালাউন্স যোগ করব, অবজার্ভ টাইমের সাথে অ্যালাউন্স যোগ করব, যে টাইমটা আসবে 60কে ওই টাইম দিয়ে ভাগ দিব। 60 হলো 1 ঘন্টায় কত মিনিট, সেটা হলো 60। সো 60 মিনিটে 1 ঘন্টা হয়, 60 ভাগ আমার সাইকেল টাইম দিতে হবে, এটাকে সাইকেল টাইমই বলবো,
বিকজ অবজার্ভ টাইমের সাথে অ্যালাউন্স যোগ করলে একটা অপারেটরের এক পিসের সাইকেল টাইম পাচ্ছি। সো ইট ইজ এক্সপেক্টেড দ্যাট প্রতি অত সময়ে সে এক পিস করে করবে। সো এখান থেকে ক্যালকুলেটারে রেজাল্ট আসবে 269 পিস। দিস ইজ হিজ আর হার আওয়ারলি ক্যাপাসিটি। সো আমি যদি এখান থেকে ফার্দার এসএমভি বের করতে চাই, তাহলে এই যে এই ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুটা আসে এটার সাথে আবার রেটিং গুণ দিতে হবে, দেন আমরা এই পার্টিকুলার অপারেশনের এসএমভি পাবো। সো আমরা একটু রিক্যাপ করি। আমরা যেটা জানলাম এসএমভি হলো বেসিক টাইম প্লাস অ্যালাউন্স। দেন আমরা দেখলাম পিএমটিএস হলো এসএমভি বের করার অ্যাকিউরেট মেথড। সো আমরা যখন পিএমটিএস অ্যাপ্লাই করব, ফিজিক্যালি ফিল্ডে গিয়ে ওয়ার্ক মেথড অবজার্ভ করার দরকার নেই, আপনার কারেক্ট ওয়ার্ক মেথডটা জানতে হবে এবং সেই ওয়ার্ক মেথডের সাথে রেলিভেন্ট কোড সফটওয়্যারে বসিয়ে দিতে হবে। এগেইন আমরা যখন স্টপওয়াচ ব্যবহার করতেছি, মোস্ট অফ দ্য কেসে এখনো পর্যন্ত এটাই ব্যবহার হচ্ছে। কিছুটা নলেজের ঘাটতির কারণে কিছু ক্ষেত্রে হয়তো বা কোম্পানি খরচ করতে চাচ্ছে না, এই কারণে অনেক ক্ষেত্রে স্টপওয়াচ ব্যবহার হচ্ছে। সো স্টিল আমরা এটা ব্যবহার করে কাজকর্ম চালিয়ে নিচ্ছি বেশিরভাগ লোকজনই, যেটাকে আমরা লেস রিলায়েবল বলছি বা ইনঅ্যাকিউরেট এসএমভি পার একটা পসিবিলিটি থেকে যায়। সো আইর রুল হবে ফার্স্ট ইমপ্রুভ অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ দ্য ওয়ার্ক মেথড, দেন মেজার ইট। সো আপনি মেজার করে ফেললেন, টাইম নিয়ে ফেললেন উইদাউট মেথড ইমপ্রুভমেন্ট, ইটস অ্যান ওয়েস্ট অফ এফোর্ট। সো নাও ইটস ইয়োর টার্ন। আপনারা শুধু মেজার করেন না, মেথডটা প্রথম ইমপ্রুভ করেন, মেথড ইমপ্রুভমেন্টটা আয়ত্ত করে ফেলেন, দেন মেজারমেন্টে যান। স্টপ ওয়াচ ব্যবহার করতে পারেন ফর ক্যাপাসিটি স্টাডি, বাট আপনি স্টপ ওয়াচ ধরে যে ওয়ার্ক মেথডটা পাচ্ছেন বা তার এক্সিস্টিং ওয়ার্ক মেথড অবজার্ভ করে, এক্সিস্টিং অপারেটরকে অবজার্ভ করে একটা ওয়ার্ক মেথড পাচ্ছেন, সেখানে আপনার পিএমটিএস অ্যাপ্লাই করতে হবে ফর ইমপ্রুভমেন্ট। এগেইন যখনই পিএমটিএস এর ব্যাপার আসতেছে, এখানে আপনার মোশন ইকোনমি প্রিন্সিপালের বিষয় আসায় চলে আসতেছে। আপনাকে মোশন ইকোনমি প্রিন্সিপালগুলো জানতে হবে, কিভাবে ওয়ার্ক প্লেস অ্যারেঞ্জ করে দিলে বা কিভাবে ওয়ার্ক মেথড অ্যারেঞ্জ করে দিলে ওয়ার্কার অনেক বেশি কমফোর্টের সাথে কাজ করতে পারে এবং কম সময়ের ভিতর কাজ করতে পারে। এটা যখন আপনি ফিল্ডে অ্যাপ্লাই করবেন বা অ্যাপ্লাই করতে শিখবেন, তখন আপনার রিয়াল ইমপ্রুভমেন্টের দিকে আগাবেন। সো ওয়ার্ক মেথড অবজার্ভ করবেন, সেখানে পিএমটিএস অ্যাপ্লাই করবেন বা মোশন ইকোনমি অ্যাপ্লাই করবেন, দেন টাইম ভালো নেবেন। সো আপনি নিজেও এই চেষ্টাটা করেন, আপনার টিমের ভিতরেও এই ট্রেনিংটা দেন, দিয়ে আমাদের এক্সপেকটেশন যে আপনি কি পেলেন, আপনার লার্নিংস বা আউটকাম বা স্পেশাল কিছু আপনি শিখতে পারলেন কিনা, এটা আমাদের সাথে শেয়ার করেন। নেক্সট পার্টে আমাদের আসছে এই যে আমরা ওয়ার্ক মেজারমেন্ট করছি, এটার প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট এবং অ্যাপ্লিকেশন আমরা কিভাবে করব সেটা বোঝার চেষ্টা করব পার্ট সিতে। সো এটার ট্যাগলাইন বা হেডলাইন এমনভাবে চলে আসতে পারে, এতক্ষণ আমরা থিওরি জানলাম, সেই থিওরি থেকে ফ্লোরে প্র্যাকটিক্যালি কিভাবে ইম্প্যাক্ট ফেলবো সেটা সম্পর্কে জানবো। সো এটা দেখার জন্য আপনার আমন্ত্রণ থাকলো। ইফ ইউ আর yet to subscribe to our channel, then please subscribe to the Smart IAS, press the bell icon to stay tuned with our latest update. তো দেখা হবে নেক্সট পর্বে সবার সাথে। সবাইকে ধন্যবাদ, বাই বাই।